ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? বলো, কি অবস্থা? একজন বলতেছে ক্লাস টাইম মতো শুরু হয় না কেন? তো 6:30 দিলাম, 6টা, আমার আমার এখানে 6:34 বাজতেছিল যখন আমি শুরু করি। বলতেছে সবাই আসুক। আমি একটু মেনশন দিয়ে দেই সবাইকে, সো দ্যাট সবাই আসতে পারে। আহ, তোমাদের কি অবস্থা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভাইয়ের জন্য দোয়া করো যেন ভালো থাকি, এবং তোমাদেরকে যেন এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে তোমাদেরকে গুছিয়ে যেন পড়ায় দিতে পারি। এটাই দোয়া করবা, তাই না? অবশ্যই। আর কি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ঢাকা ইউনিভার্সিটিতে এইচএসসি এক্সাম এক বছর পর দিলে কি ঢাকা এইচএসসি এক্সাম এক বছর পর দিলে ঢাকা ইউনিভার্সিটিতে তো সেকেন্ড টাইম নাই এখন যতদূর জানি। এক এইচএসসি এক বছর পরে দিলে পারবা সম্ভবত। পারবা। তাই। এই অধ্যায়ে কয়টা ক্লাস লাগবে? আমরা রুটিনে দিয়েছি 5টা। এর মধ্যে ওই রবিবারের ক্লাসটা হয়নি। আমি ইনশাল্লাহ কালকে তোমাদেরকে রবিবারের যে মিসড ক্লাসটা ছিল, মানে যে ক্লাসটা ভাইয়া নিতে পারি নাই, সেটা নিয়ে নিব। ঠিক আছে, সেটা নিয়ে নিব ইনশাল্লাহ। ওকে। তো কতজন আসছে? 42 জন। বাকিটা কি আসবে? ওকে, আচ্ছা আমরা শুরু করে দেই। হয়তো আরও বাকিরা 50 জনের মতো ওরা যুক্ত হয়ে যাবে আমাদের সাথে। ঠিক আছে, ওকে। সো আমরা গত ক্লাসে আমরা এই নগ্নবীজি ও আবৃতবীজি এই এটার পর্ব 1 নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা নগ্নবীজির ইতিহাস, উদ্ভিদের ইতিহাস, ইতিহাস বলতে উদ্ভিদের যে প্রকারভেদ, সেগুলো নিয়ে আমরা পড়েছি। ঠিক আছে। তো আজকে আমরা পড়ব হচ্ছে নগ্নবীজি পর্ব 2-এ এর যে নগ্নবীজির মধ্যবর্তী যে সাইকাস, এই সাইকাস উদ্ভিদ, এগুলোর বিস্তারিত। হ্যাঁ, এতটুকু পর্যন্ত হবে আমাদের আজকের আলোচনা। ঠিক আছে সবাই? হ্যাঁ, মনে থাকবে? ওকে। আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি।
প্রথমেই আমাদের সামনে আছে যে এই নগ্নবীজি যে আমরা বলতেছিলাম, এই নগ্নবীজির একটা উদ্ভিদ, তোমরা যে বলতেছিলে না ভাইয়া উদাহরণ দেন উদাহরণ দেন, হ্যাঁ ওকে, দেখো আমরা বলি যে ওকে, দেখো তাহলে তোমরা বলো যে ভাইয়া উদাহরণ দেন, আপনি নগ্নবীজি এত কিছু দেখি মানে এত কথা বলেন, চিনি না তো নগ্নবীজি কোনটা। তো আসলেই আমাদের নগ্নবীজি অনেক কম থাকে, যার জন্য আমরা এত নগ্নবীজি উদ্ভিদগুলোকে চিনি না। নগ্নবীজির যে মানে ইম্পর্টেন্ট একটা উদ্ভিদ সেটা হচ্ছে সাইকাস। তো আমরা সাইকাস নিয়ে জানবো, যদিও অনেক বৈশিষ্ট্য কিন্তু তোমরা অলরেডি পড়ে ফেলেছো, রাইট, অলরেডি পড়ে ফেলেছো। তো আজকে আমরা তারপর থেকে শুরু করব। আচ্ছা, এখন আমরা সাইকাসের বৈশিষ্ট্য পড়ব। কি বলছে দেখো, অনেক কিছু আমরা অলরেডি পড়ে ফেলছি, সো আমাদের এটা নিয়ে একটু টেনশন কম, তাই না? যেটা পড়ে ফেলছি সেটা নিয়ে টেনশন কম কাজ করে। ওকে, আসো তাহলে প্রথমেই আমরা বলছি কি যে সাইকাস, হ্যাঁ দেখো সাইকাসের বৈশিষ্ট্য। সাইকাস উদ্ভিদটি স্পোরোফাইট। এটা কেমন? সাইকাস উদ্ভিদটা কেমন? সাইকাস উদ্ভিদটা হচ্ছে ভাইয়া স্পোরোফাইট। স্পোরোফাইট অর্থাৎ অর্থাৎ ভাইয়া এই উদ্ভিদে, এই যে সাইকাস উদ্ভিদটা, ওর নিজের মূল আছে, মূল মাটির নিচে মূল আছে, কাণ্ড আছে, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। তাহলে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত, ঠিক আছে? তাহলে আমরা বললাম যে সাইকাসের কি বলছি, যে এটার স্পোরোফাইট অর্থাৎ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এই তিনটা, এটা হচ্ছে মিনিং। এখন ব্যাপার হচ্ছে আসো যে এরপরে কি বলছি, যে এদের উদ্ভিদটা খাড়া, উদ্ভিদ যে কাণ্ডটা একটু খাড়া, পাম জাতীয়, খাড়া পাম জাতীয়, পাম উদ্ভিদের মতো। তাহলে মানে সাইকাস উদ্ভিদটা কেমন আমি তোমাদের একটু দেখাই। ধরো এই এই একটু এরকম এরকম, হ্যাঁ এভাবে এভাবে আছে, তো দেখলে মনে হবে যে এরকম কাণ্ডটা একদম খাড়া পাম উদ্ভিদের মতো। পাম উদ্ভিদ ঠিক এরকম থাকে যে কাণ্ডটা, উদ্ভিদের কাণ্ড খাড়া পামের মতো, পাম উদ্ভিদের মতো একদম এভাবে খাড়া। তাল গাছ দেখছো না, তাল গাছের মতো এরকম একদম খাড়া থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো কি বলতেছি, ওর যে পাতা, দেখো ওর যে পাতাটা কিরকম, এই উদ্ভিদের পাতাটা কেমন, এইটা একটু তোমাদের জন্য ডিফারেন্ট। দেখো ওর পাতা পক্ষল যৌগিক। এই তো ভাইয়া, এইটার মানে তো বুঝি নাই। পাতাটা কেমন বলতেছে পক্ষল যৌগিক। তাহলে পক্ষল যৌগিক কথাটার অর্থ কি? হ্যাঁ, পক্ষল যৌগিক, একটু যৌগিক একটু ঝামেলার। পক্ষল মানে দুই পক্ষ, আমরা বলি না যে কোনো কিছু হলে পক্ষ, একটা বর পক্ষ কনে পক্ষ, দুই পক্ষের কথা বলি না? তাহলে এই যে পক্ষল যৌগিক, তাহলে এই জায়গায় কি বলছে যে দেখো ওর উভয় পাশে, মানে র্যাকিসের উভয় পাশে পাতা। র্যাকিস কি? যেখানে যেটার সাথে পাতাটা লাগানো থাকে, র্যাকিসের উভয় পাশে পাতা। হ্যাঁ, তাহলে পক্ষল যৌগিক হচ্ছে এটা। যেমন আমরা যদি দেখি, এই যে দেখো ধরো এইরকম, হ্যাঁ এটা হচ্ছে র্যাকিস। তো এই র্যাকিসের এই দিক দিয়ে এভাবে পাতা আছে, এই দিক দিয়ে আছে, এই দিক দিয়ে পাতা আছে, এই দিক দিয়ে আছে, এই দিক দিয়ে আছে, দেখছো? তাহলে ওর দুই পাশে কিন্তু পাতা, দুই পাশে কি আছে? পাতা আছে। ওকে, এই জিনিসটাই হচ্ছে পক্ষল যৌগিক, যে র্যাকিসের উভয় পাশে, দুই পাশে এভাবে করে পাতা থাকবে। নারিকেল গাছ দেখছো? নারিকেল গাছে কি হয়, এই যে মাঝখানে শলা থাকে, তার দুই পাশে এভাবে পাতা পাতা পাতা, তাই না? এভাবে নারিকেল গাছের মেইন ইয়েটা, দুই পাশে এভাবে পাতা থাকে না? সো সাইকাসের যে ব্যাপারটা এমন, যে ওর পাতাটা কেমন? পক্ষল যৌগিক। পাতাটা কেমন? পক্ষল যৌগিক, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সাইকাস এর পাতা জানলাম। আসো, হ্যাঁ সবাই এটা বুঝছো? এইবার দেখো 4 নম্বর বৈশিষ্ট্যে আমরা কি বলবো, ওর কচি পাতাটা কেমন? কচি অবস্থায়, এতক্ষণ যেটা দেখলে এটা বড় অবস্থায়, প্রাপ্ত অবস্থায়, কচি অবস্থায় পাতাটা কেমন?
তাহলে দেখো কচি অবস্থায় পাতা কুণ্ডলিত থাকে। কি বলছি? কচি অবস্থায় পাতা কুণ্ডলিত থাকে এবং এই ঘটনাটাকে বলা হয় সার্সিনেট। কি বলা হয়? দেখো, সার্সিনেট ভার্নেশন। তাহলে কি বললাম? যে ওর কচি অবস্থায় পাতাটা এরকম পেঁচানো থাকে, কুণ্ডলিত, এইভাবে থাকে। তো এই যে কচি অবস্থায় পাতাটা কুণ্ডলিত, হ্যাঁ, কুণ্ডলিত এই যে এইভাবে থাকে, এই ঘটনাটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট ভার্নেশন, ঠিক আছে? সার্সিনেট ভার্নেশন। তাহলে তোমাকে যদি বলে সার্সিনেট ভার্নেশন মানে কি, মানে হচ্ছে ভাইয়া এই যে সাইকাস উদ্ভিদ তার পাতাটা কচি অবস্থায় কুণ্ডলিত থাকে, এজন্য এই গঠনটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট ভার্নেশন। ওকে, হ্যাঁ, এটা অনেক উদ্ভিদে থাকতে পারে, অনেক উদ্ভিদে থাকে। তো আমি তো বলি নাই খালি ইয়েতে সাইকাসের জন্য, এটা বলছি এটা অনেক উদ্ভিদে থাকতে পারে, এটা অনেক উদ্ভিদে থাকতে পারে, ঠিক আছে? ওকে, এবার আসো 5 নাম্বার পয়েন্ট। হ্যাঁ, এবার সব 5 নাম্বার পয়েন্টে আমাকে কি বলছে? যে ওদের কোরালয়েড মূল থাকে। ওদের মূল কেমন? কোরালয়েড মূল। কোরালয়েড মূল, এই তো ঝামেলা, এটা নিয়ে ডিটেলস পড়বো আমরা একটু পরে, হ্যাঁ, সমস্যা নেই। কোরালয়েড মূল থাকে, এটার মানে কি? হ্যাঁ, কোরালয়েড মূল থাকে। তাহলে দেখো, কোরালয়েড মূল কোরালের মতো। কোরাল কেমন? একটু উঁচু নিচু উঁচু নিচু থাকে। তো ওর মূলগুলা, এই সাইকাস উদ্ভিদের মূলগুলা কি একটু কোরালের মতো দেখায়, তাই এদেরকে বলা হচ্ছে কোরালয়েড মূল থাকে। আচ্ছা, ওকে, এটা নিয়ে বিস্তারিত আসবে, একটু পরে আসবো আমরা। এবার আসো, কি বলছে? ওদের পাতায় একটা বিশেষ টিস্যু থাকে, টিস্যু। আচ্ছা, কি থাকে? পাতায় ট্রান্সফিউশন, একটা টিস্যু, বলছে কি ট্রান্সফিউশন টিস্যু থাকে। ওকে, সো আমার এই জায়গায় কি বলছে? যে ওর পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে। ট্রান্সফিউশন, এই তো ট্রান্সফিউশন কথাটার অর্থ কি? এবার আমার পয়েন্ট, যে ভাইয়া এই ট্রান্সফিউশন টিস্যু কথাটার অর্থ কি? এটার মানে হচ্ছে, ট্রান্সফিউশন মানে কি জানো? ট্রান্সফিউশন মানে হচ্ছে পরিবহন। পরিবহন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ট্রান্সফিউশন। যেমন আমরা বলি রক্তদান, ব্লাড ট্রান্সফিউশন, তার মানে একজনের থেকে আরেকজনে যাচ্ছে। তো এই ট্রান্সফিউশন টিস্যু মানে পরিবহন করতে পারে। তাহলে ওদের এই যে টিস্যুগুলা যারা পরিবহন করতে পারে, এই পানি লবণ যা লাগে, পরিবহনকারী টিস্যু, একটা থেকে আরেকটায় যেতে পারে। তার মানে জিনিসটা হচ্ছে এইরকম, যে ধরো এইটা একটা ট্রান্সফিউশন, এই যে টিস্যুগুলা, তাহলে এইখান থেকে এই দিকে যাইতে পারবে, এরা পরিবহন করতে পারে, হ্যাঁ, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এইভাবে পরিবহন করতে পারে। সো ওদের পাতায় এই ট্রান্সফিউশন টিস্যুটা থাকে স্পেশাল, যেটা অন্যদের এত সহজে থাকে না ট্রান্সফিউশন, এদের থাকে পরিবহনটা করার জন্য পাতার মধ্যে। আচ্ছা, কোরাল কি? কোরাল নিয়ে আমি বলতেছি। কোরাল তোমরা দেখো নাই, কোরাল হচ্ছে কক্সবাজারে দেখলে দেখা যায় কোরাল। কোরালটা দেখছো? কোরালগুলো একটু উঁচু নিচু শক্ত থাকে, পাথরের মতো, বাট পাথর না, মানে একটু শক্ত। সেন্ট মার্টিনে অনেক এই কোরাল থাকে, ঠিক আছে? কোরাল, তাহলে এই কোরালগুলা হচ্ছে যে একটু শক্ত গঠনের হয়, শক্ত গঠনের, একটু উঁচু নিচু উঁচু নিচু এরকম থাকে কোরাল। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি এতটুকু আগে একটু মাথায় রাখলাম, যে ওদের কি থাকে, কি থাকে। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল। এবার আসি, দেখো, তোমাদের প্রবলেম থাকলে অবশ্যই জানাবা। কোরালয়েড মূল নিয়ে ভাইয়া বিস্তারিত জানাবো, হ্যাঁ, বিস্তারিত জানাবো। ওকে, এটা নিয়ে টেনশন করবা না, বিস্তারিত জানাবো। ওকে, এবার আসো 7 নম্বর। কি বলছে? ওদের ওই যে আমরা সাইকাসে পড়েছিলাম, মনে আছে?
মানে সরি, গত ক্লাসে নগ্নবীজিতে পড়েছিলাম যে ওদের কি থাকে, এই যে পুংরেণু পত্রগুলা স্ট্রোবিলাস গঠন করে। পড়েছিলাম কিনা? নগ্নবীজি উদ্ভিদে আমরা পড়েছিলাম যে ওদের পুংরেণু পত্র স্ট্রোবিলাস গঠন করে, এটা আমরা পড়েছি। স্ট্রোবিলাস গঠন করে। ঠিক আছে, ওদের পুংরেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে। স্ট্রোবিলাস এটা ছিল এরকম, ওই যে গত ক্লাসের পড়া, একটু এরকম মোচা আকৃতির এরকম একটা গঠন ছিল, রাইট? এইরকম একটা গঠন পুংরেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে। স্ট্রোবিলাস গঠন করে। আচ্ছা, গেল এইটা। তারপরে আসো 8 নম্বর পয়েন্টে আমাকে কি বলছে, তাহলে একটা গেল। 7 নম্বর পয়েন্টে যে পুংরেণুপত্র স্ট্রোবিলাস এরকম লম্বা এই গঠনটা তৈরি করে। আচ্ছা, 8 নম্বর পয়েন্টে দেখো আমাকে কি বলছে, ওরা হেটেরোস্পোরিক। ওরা কেমন? হেটেরোস্পোরিক। হেটেরোস্পোরিক। এই যে হেটেরোস্পোরিক, এটার মানে কি? হেটেরোস্পোরিক। হেটেরোস্পোরিক তার মানে বড় আকারের, বড় ও ছোট আকারের, বড় ও ছোট আকারের রেণু থাকে। বড় ও ছোট আকারের রেণু থাকে, তার মানে এই যে ধরো একটা বড় এরকম, একটা ছোট এরকম, ঠিক আছে? এরকম দুই ধরনের রেণু থাকে, এটাকে বলে হেটেরোস্পোরিক। কি বলা হয়? হেটেরোস্পোরিক। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো? বলো হেটেরোস্পোরিক। আচ্ছা, মানে এরকম বড় ছোট এরকম থাকে, এটা আমরা গত ক্লাসেও পড়েছি। ওকে, এরপরে আসো 9 নাম্বার বৈশিষ্ট্য, ওরা বাতাসে পরাগায়ন ঘটে। বাতাসে, ওই যে আমরা গত নগ্নবীজিতেও পড়েছি যে বায়ু পরাগী, বাতাসের মাধ্যমে একটা ফুল থেকে পরাগ রেণু আরেকটা ফুলে যায়, পরিবহন হয় বাতাসের মাধ্যমে। তাহলে বাতাসে পরাগায়ন হয়। ওকে, আচ্ছা, এবার আসো 10 নাম্বার পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগেই বলে দিলাম, লেখার আগেই বলে দিচ্ছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? দেখো, সাইকাস এর শুক্রাণু কেমন, ওর শুক্রাণু নিয়ে এমসিকিউ আসে। আচ্ছা দেখো, সাইকাসের শুক্রাণু নিয়ে, আচ্ছা কি লিখব? সাইকাসের শুক্রাণু সর্ববৃহৎ, উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু কার? সাইকাস। ওকে, এরপরে কি বলছে? দেখতে লাটিমের মতো। কেমন? ওর আকৃতিটা কেমন হবে? লাটিমের মতো। অ্যানাদার এমসিকিউ, কিসের মতো দেখতে? লাটিম। লাটিম দেখছো না? লাটিমের মতো। এবং 3 নম্বর পয়েন্ট বলা হচ্ছে বহু বহু ফ্লাজেলা যুক্ত। বহু ফ্লাজেলা যুক্ত, ঠিক আছে? বহু ফ্লাজেলা। রেণু আর শুক্রাণু কি এক? রেণু থেকেই শুক্রাণু তৈরি হয়। এই সাইকাসের ক্ষেত্রে রেণুগুলা থেকেই শুক্রাণু তৈরি হয়, বুঝছো? এটাই। আচ্ছা, মনে থাকবে? দেখো, আচ্ছা, তাহলে বহু ফ্লাজেলা। ফ্লাজেলা কি? যে শুক্রাণুগুলোকে চলাচল করতে লেজের মতো থাকে। তাহলে আমরা একটু দেখি এখানে, ধরো এই যে দেখো, ধরো এটা লাটিম, লাটিমের মতো বলছি না? লাটিমের মতো। এবং বহু ফ্লাজেলা, এই যে দেখো লেজগুলা যে দিচ্ছি না, এগুলো কি? ফ্লাজেলা। তাহলে এই ফ্লাজেলা দিয়ে সে চলাচল করবে, মানে
কোনো কিছু একটা লেজ থাকে না, যেমন মাছ চলাচল করে কি লেজের মাধ্যমে করে যাবে। তো ওর ব্যাপারটাও সেম, ওর ব্যাপারটাও এখানে সেম কথা বলছে যে ও চলাচল করবে কিভাবে, ও চলাচল করবে ফ্লাজেলার মাধ্যমে। তাহলে অনেক ফ্লাজেলা থাকে, বহু ফ্লাজেলা যুক্ত। সো দেখো তোমাদের এখন মনে হইতে পারে ভাইয়া এই যে সাইকাসের বৈশিষ্ট্যটা আপনি পড়াইলেন এটা কিসে ইম্পর্টেন্ট, রাইট? এইটা এই জায়গাটা তোমাদের সাইকাসের যে বৈশিষ্ট্য আমরা আজকে পড়লাম এটা আমাদের এমসিকিউ পার্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা এমসিকিউ এর জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ তাসফিয়া রহমান, তুমি রেণু আর শুক্রাণু কি এক? এটা তো আমি অ্যান্সার দিয়েছি, তাই না? এটার অ্যান্সার আমি দিয়েছি যে রেণু থেকেই পরবর্তীতে শুক্রাণু তৈরি হয়, ঠিক আছে, বা ডিম্বাণু তৈরি হয়, মানে এরকম পুং রেণু থেকে শুক্রাণু, স্ত্রী রেণু থেকে ডিম্বাণু, শেষ। এটাই রেণু হচ্ছে আম্মা, আম্মা আম্মা থেকে বাচ্চা আসে না, তাহলে এরকম রেণু হচ্ছে আম্মা। ওকে ভাইয়া 7 নাম্বারটা আরেকবার। পুং রেণুপত্র, তার মানে এই সে প্রথম ক্লাস করে নাই। মোহাম্মদ হোসেন, তুমি বলো তো তুমি প্রথম ক্লাস করছো কিনা? পুং রেণুপত্রগুলা স্ট্রোবিলাস নামক একটা গঠন, মানে অনেকগুলা ছোট ছোট পুং রেণু, এই যে পুং রেণু এরকম থাকে যেগুলা হচ্ছে যে যেগুলোর মধ্য থেকে শুক্রাণু তৈরি হবে। এই পুং রেণুপত্রগুলা এরকম একটা লম্বা এরকম একটা গঠন তৈরি করে যেটাকে বলে স্ট্রোবিলাস। যেটাকে কি বলে? স্ট্রোবিলাস। এরকম লম্বা একটা গঠন করে অনেকগুলো পুং রেণুপত্র। পুং রেণুপত্র মানে কি? ওদের পুং জননাঙ্গ, মানে পুরুষ জননাঙ্গ, ওইটাকে বলে ওদের ক্ষেত্রে পুং রেণুপত্র, ঠিক আছে? আর ওই পুং রেণুপত্রটা কি তৈরি করলো? স্ট্রোবিলাস তৈরি করলো, এতটুকুই। হ্যাঁ হ্যাঁ, এটা এমসিকিউ যেগুলো আমি বলবো এগুলোর মানে হচ্ছে ভাইয়া এইচএসসি প্লাস অ্যাডমিশন দুই জায়গাতেই ইম্পর্টেন্ট, দুই জায়গাতেই এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তার মানে তোমরা বুঝতে পারছো, ভেরি গুড ভেরি গুড। এইবার আসো এই যে সাইকাস, হুম, দেখছো? আচ্ছা, তাহলে এই সাইকাসে আমরা চলে আসছি। সাইকাসের এবার আমরা গঠন জানবো, ওর বিস্তারিত কেমন কি এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তো এই যে প্রথমে আমরা বলি ওর কাণ্ডটা কেমন। ওর কাণ্ড হচ্ছে অশাখ। ওর কাণ্ড কি? অশাখ, কোনো শাখা নাই, কিছু নাই, হ্যাঁ, অশাখ। ওর কাণ্ডটা কেমন? ওর কাণ্ড হচ্ছে ভাইয়া অশাখ, ঠিক আছে? এই কথাটা বলি আমরা, এবং সিলিন্ডারের মতো আকৃতি, ঠিক আছে, সিলিন্ডারের মতো আকৃতি। আচ্ছা, এরপরে আসো এর বেলন আকার, মানে সিলিন্ডাকার, এটা একটু লিখে দিই, বেলন আকার কাণ্ডটা। আচ্ছা, এবার যদি বলি পাতা কেমন, তাহলে আসো পাতা আমরা কি পড়ছি বলো তো? পাতাটা কেমন? পক্ষল যৌগিক। পাতাটা কেমন? পক্ষল যৌগিক। মনে আছে তো পক্ষল যৌগিক কি বলছি? উভয় পাশে পাতা। এখন তোমরা দেখবা এইটাতে, দেখো ছবিটাতে ক্লিয়ার কিনা তোমরা দেখো, দুই পাশে এভাবে পাতা দেখছো? এই যে মাঝখানে এরকম একটা অংশ, তার দুই পাশে দেখো পাতা, সবুজ 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 সবুজ, দেখছো? তো এই সাইকাস হচ্ছে এরকম, এই যে, আর এই যে মাঝে এরকম দেখতেছো না, এইটাকে বলে স্ট্রোবিলাস। ওই যে একটু আগে বললাম স্ট্রোবিলাস, এরকম দেখছো, এইটার মতো দেখতে, এই যে এরকম দেখতে। কি হলো? ভূতে ধরছে? না, ভূতে ধরে নাই। এই যে তাহলে এইরকম একটা গঠন দেখছো, এই যে গঠন, এটা হচ্ছে স্ট্রোবিলাস। এটা কি? স্ট্রোবিলাস। আচ্ছা, তো এখন আমরা এই জায়গায় দেখলাম ওর কাণ্ডটা অশাখ এবং পাতাটা পক্ষল যৌগিক। পাতাটা পক্ষল যৌগিক। সো এই জায়গা থেকে আমরা একটা জিনিস বলতেই পারি যে ভাইয়া ওর কাণ্ডটা কিসের মতো? পাম উদ্ভিদের মতো। কার মতো? কাণ্ডটা পাম উদ্ভিদের মতো। ওকে, পাম উদ্ভিদের মতো। ওর পাতাটা কেমন? ওর পাতাটা আবার ফার্নের মতো। ফার্ন, ফার্ন জাতীয় উদ্ভিদ কারা? ফার্ন আলাদা, এই যে তুমি দেখবা তোমাদের ফুল সিলেবাসে ওই চ্যাপ্টারটা আছে। যাই হোক, ফার্ন হচ্ছে ওই যে বিভিন্ন রাস্তা দিয়ে হাঁটার সময় লতা ঘাস লতা পাতা এগুলাতে দেখবা এরকম, এই পাতা এরকম, ফার্ন এরকম থাকে, এরকম কিছু পাতা থাকে, হ্যাঁ, এরকম কিছু পাতা,
এভাবে এভাবে দেখা যায়, ধরো এই দুই পাশে জাস্ট কিছুই না, এত কাণ্ড টাণ্ড কিছু নাই, জাস্ট পাতা ছোট 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 এরকম কিছু পাতা রাস্তার ধারে বা দেয়াল থেকে বের হয়ে গেছে, এরকম কিছু জিনিস দেখা যায়, ফার্ন। তো এই ফার্নগুলাতে এত কাণ্ড টাণ্ড, এত বড় বড় কাণ্ড এরকম কিছু নাই, জাস্ট অল্প একটু কাণ্ড, এরপরে এরকম পাতাগুলো এরকম থাকে, দেয়াল রাস্তাঘাটে এগুলো দেখা যায়। তো এর পাতাটা হচ্ছে এই ফার্নের মতো, পাতাটা কার মতো? ফার্নের মতো। আচ্ছা, তাহলে ওর কাণ্ডটা পাম উদ্ভিদের মতো, কাণ্ডটা পাম উদ্ভিদের মতো, পাতাটা ফার্নের মতো। তাই তাই সাইকাসকে বলা হয়, সাইকাসকে সাইকাসকে বলা হয় পাম ফার্ন। কি বলা হয়? পাম ফার্ন। তাহলে সাইকাসকে কি বলা হয় বলো তো? সাইকাসকে বলা হয় পাম ফার্ন, পাম ফার্ন। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলা হয় যে কি, তাহলে এইখানে আমরা বলবো সাইকাসকে বলা হয় পাম ফার্ন। সাইকাসকে কি বলবো? পাম ফার্ন বলা হয়। হ্যাঁ, ঢেকি শাক, কাঠগোলাপ সে বলছে ঢেকি শাক, ইয়াস, ঢেকি শাক, ওই যে ফার্নগুলোকে বলা হয় ঢেকি শাক। তো যাই হোক, তো এই যে কাণ্ড পাতা, দেখো এই সাইকাসের কাণ্ডটা পামের মতো, পাতাটা ফার্নের মতো, এজন্য ওকে কি বলা হয়েছে? পাম ফার্ন। তাহলে তোমাকে যদি বলে সাইকাসকে কেন পাম ফার্ন বলা হয়, তুমি বলবা এই কারণে পাম ফার্ন বলা হয়। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ডান। তাহলে এটা আমাদের হয়ে গেল। ওকে, তাহলে আমরা সাইকাসের গঠন জানলাম, সাইকাসের গঠন জানলাম। এবার আমরা জানবো সাইকাসের মূল নিয়ে। সাইকাসের মূল, আসো, সাইকাসের মূল কেমন? সাইকাসের মূল হচ্ছে প্রধানত, প্রাথমিকভাবে আমি যদি একটু তোমার বুঝাই, এটা হচ্ছে সাইকাসের মূলটা এরকম দেখায়, একটু কোরালের মতো, দেখো উঁচু নিচু কেমন জানি, হ্যাঁ কেমন জানি মূলটা মনে হয়েছে যে উঁচু নিচু কেউ খেয়ে রেখে দিছে, খেয়ে একটু রেখে দিছে, কেমন জানি মূলটা। হ্যাঁ, নর্মাল আমরা যেমন মূল দেখি লম্বা লম্বা, এরকম না। তো এইখানে কি হয় দেখো, প্রাথমিকভাবে ওর মূল থাকে কি? প্রাথমিকভাবে প্রধান মূল, প্রাথমিকভাবে ওর মূলটা কেমন থাকে? প্রধান মূল। হ্যাঁ, মানে ওই যে বড় বড় যেগুলো আমরা দেখি আম গাছ, জাম গাছে আমরা যে ধরনের মূল দেখি, ওরও প্রাথমিকভাবে এই ধরনের মূল থাকে। এবার তারপরে কি হয়? প্রাথমিকভাবে এই প্রধান মূল, কিন্তু এরপরে এই নস্টক, নস্টক অ্যানাবেইনা, নস্টক অ্যানাবেইনা, এই ব্যাকটেরিয়ার মাধ্যমে তার কি হয়? এই যে সায়ানো ব্যাকটেরিয়া, এদের আক্রমণ, এদের আক্রমণে মূলের গঠন পরিবর্তন হয়ে যায়, মূলের গঠন পরিবর্তিত। নস্টক অ্যানাবেইনা, এদের আক্রমণে মূলের গঠন পরিবর্তিত। ঠিক আছে, মূলের গঠনটা কি হয়ে গেছে? পরিবর্তিত হয়েছে। তো পরিবর্তিত হয়ে সে একটু কেমন দেখাইছে? কোরালের মতো হয়ে গেছে। মূলটা ওই যে কোরালের মতো উঁচু নিচু উঁচু নিচু এরকম একটু কেমন জানি, মানে প্লেন না, সুষম এরকম না, একটু উঁচু নিচু এরকম এরকম, মনে হয় যে কেউ এন দিয়ে একটু খাইছে, এদিক দিয়ে খাইছে খাইছে খাইছে, কেউ খেয়ে খেয়ে রেখে দিছে। সো এই জিনিসটাকে বলা হয় কোরালয়েড মূল। তারপরে কি তৈরি হয়ে গেল? এই কোরালয়েড মূল। তাহলে এই কোরালয়েড মূল বানানোর পিছনে এই দুইজন ব্যাকটেরিয়ার অবদান আছে। তাহলে কি হলো? কোরালয়েড মূল সৃষ্টি। ঠিক আছে, কোরালয়েড মূল সৃষ্টি হলো। ওকে ভাই, এটা কি সিকিউতে আসে?
এটা এগুলো সিকিউ এর ক খতে আসে, এগুলো ক খতে আসে। হ্যাঁ, এগুলো সিকিউতে আসে ক খ, খতে এগুলাতে এই জিনিসগুলা আসে। হুম, যে তোমারে বলবে সাইকাসের মূলকে কেন, সাইকাসের মূল কিরকম ব্যাখ্যা করো, বা সাইকাসকে কেন কোরালয়েড মূল থাকে, কোরালয়েড মূল কেন বলা হয়, এইভাবে খ নাম্বারে এটা আসতে পারে। এত ছোট তো আর গ ঘতে আসবে না, খতে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আমরা কি বুঝলাম, যে ওর মূল প্রাথমিকভাবে প্রধান মূল থাকে, বড় সড়ো এরকম প্রাথমিকভাবে থাকে। এরপরে ওর এইখানে নস্টক অ্যানাবেইনা এই ব্যাকটেরিয়াগুলা আক্রমণ করে। না, আক্রমণ করে ওরা কি করে, একটু খেটে ফেলে, এটার একটু নষ্ট করে ফেলে, মূলটাকে একটু নষ্ট করে ফেলে, সাইকাসের মূলটাকে। তখন ওর মূলটা একটু আকারটা একটু ভিন্ন হয়ে যায়, আকার বিকৃত হয়ে যায়, মানে একটু কেমন জানি হয়। তো ওই আকারটা তখন দেখতে কিসের মতো হয়, কোরালের মতো, সমুদ্রের কোরালের মতো অবস্থা হয়। সো এই যে কোরালের মতো মূলটা হয়, এজন্য ওকে বলা হয় কোরালয়েড মূল। এজন্য ওকে কি বলা হয়, কোরালয়েড মূল। সৃজনশীলের জন্য আলাদা ক্লাস, আচ্ছা সৃজনশীলের ক্লাস মনে রাখবে একটা কথা, ক্লাসের বায়োলজিতে সৃজনশীলের যে পড়া সেটা তোমার একাডেমিকেই পড়া, সেটা তোমার একাডেমিকেই। যেমন তোমাকে বায়োলজিতে, যেমন ধরো ম্যাথে বা ফিজিক্সে একটু আলাদা কেন, তুমি যেটা ক্লাসে করতেছো ওই হুবহু ওই অঙ্ক ওইভাবে আসবে না, নাও আসতে পারে। বায়োলজিতে তুমি সিকিউ সলভ করতে চাও, তোমারে ওইখানে যদি বলে অমুক উদ্ভিদের বৈশিষ্ট্য বর্ণনা করো, তো তুমি তোমারে ওইখানে বলে দিল নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য লিখতে, তো ওইটা কি আমার সিকিউ আলাদা করে সলভ করাইতে হবে কেন? কারণ আমি তো ওইটাই তো আমি এখানে তোমাদেরকে পড়ায় ফেলছি, ব্যাপারটা বুঝছো? ওটাই তো আমি তোমাদেরকে এখানে পড়ায় ফেলছি, এই ক্লাসের মধ্যেই তো তুমি তুমি তো আর নতুন করে নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য লিখবা না, তোমাকে ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে সেটাই লিখবা। ধরো তোমাকে বলা হলো স্কোর, তোমার কি বলে, যে তোমাকে প্রশ্নই আসলো, আমরা তো ক্লাসে বলে দিচ্ছি, তো বললো কোরালয়েড মূল কি, তো তুমি দেখো এটা কিন্তু বইয়ের বাইরে উত্তর না, এটার উত্তর তোমার ক্লাসে। তুমি বায়োলজির এটাই হচ্ছে মজা, যে সিকিউ এমসিকিউ ম্যাক্সিমাম যা আসে তুমি দেখবে এটা ক্লাসেই আছে, হুবহু ওই ক্লাসের ওটাই তুলে দিলেই হয়। ম্যাথ ফিজিক্সে আলাদা, হুবহু এটা নাও আসতে পারে, মান পাল্টায় দিবে, একটু ঘুরায় দিবে, একটু পাল্টানো থাকতে পারে। সো এইটা হচ্ছে ব্যাপার, বুঝছো? এজন্য তোমরা মনে করো হচ্ছে যে ম্যাথ ফিজিক্সে তো ভাই আমরা ম্যাথ এগুলা লাগে, বায়োলজি থেকে বায়োলজির ব্যাপার আলাদা, প্রত্যেকটা সাবজেক্টের প্যাটার্ন আলাদা। তোমাকে আজকে আমি সিকিউ ক্লাস নেই, দেখবা আমি বলবো এটা, আমি বলবো হ্যাঁ এখন তোমাকে উদ্দীপকে এটাই জানতে চাইছে, তুমি দেখবো ও ভাইয়া এটা তো আপনি ক্লাসেই পড়াইছেন, হুবহু এটাই তো পড়াইছেন। আমি বলবো এখন আসবে জবা ফুলের বৈশিষ্ট্য লিখো, পরীক্ষার মানে সৃজনশীল এমন ঘ নাম্বারে, তো তুমি দেখবা আল্লাহ, ও এটা তো ভাই ক্লাসেই পড়ানো হয়েছে, এটা আবার সিকিউ ক্লাস কি, এটা তো ক্লাসেই পড়ছি, হ্যাঁ জবা ফুলের বৈশিষ্ট্য আপনি তো লিখে দিলেন, ওইটাই তো লিখবো। তো এজন্য হচ্ছে বায়োলজিতে এটা তোমরা তো ফার্স্ট ইয়ার, এখনো ফার্স্ট ইয়ারে আসো, খুবই ছোট, এজন্য তোমরা এগুলো বুঝো না। আমার মনে হয় টিচার হিসেবে তোমাদেরকে বোঝানোটা আমার দায়িত্ব, যে বায়োলজিতে কিভাবে, বায়োলজি যদি তুমি তুমি মেইন জিনিসগুলো পড়ো, আর ভাইয়া তো বলেই দিচ্ছি কোনগুলো সিকিউতে আসবে, আমি ক্লাসেই বলে দিচ্ছি, আর এর বাদে বাকি সব এমসিকিউতে পড়বা, যেগুলো সিকিউতে বলবো ওগুলো সিকিউ ইম্পর্টেন্স দিয়ে পড়বা, বাকি সব এমসিকিউ এর জন্য পড়বা। তো ওইগুলাই পড়বা, তুমি দেখবা সিকিউ সলভ করতে গেলে ও এটাই তো, আরে হৃদয় ভাই এটাই বলছে, এটাই তো আসে দেখি বারবার টেস্ট পেপারে। এই ওকে, এইবার আসো জীবন্ত জীবাশ্ম। হ্যাঁ ওকে, দেখো জীবন্ত জীবাশ্ম মানে কি, হ্যাঁ জীবন্ত জীবাশ্ম কথাটার মানে কি, দেখো বর্তমানে বর্তমানে কোনো জীবিত উদ্ভিদের সাথে জীবিত উদ্ভিদের জীবিত উদ্ভিদের সাথে, হুম, বর্তমানে কোনো জীবিত উদ্ভিদের সাথে কি বলছি, ওকে দেখো জীবিত উদ্ভিদের সাথে যদি সাথে অতীতকালের অতীতকালের কোনো
জীবাশ্মের জীবাশ্মের মিল পাওয়া যায়, তাকে জীবন্ত জীবাশ্ম বলে বা লিভিং ফসিল ইংরেজিতে বলে। হ্যাঁ, ওকে, দেখছো? এইবার তাহলে দেখো, প্রথমেই জীবন্ত জীবাশ্ম বর্তমানের কোনো জীবিত উদ্ভিদের সাথে অতীতকালের কোনো জীবাশ্মের। এইবার তোমাদের মেইন পয়েন্ট, জীবাশ্ম কি জানো? জীবাশ্ম হচ্ছে যে কোনো একটা উদ্ভিদ ধরো এককালে ছিল, ও এখন মাটিতে মরে গেছে, মানে পচে গেছে, পচে টচে মাটিতে মিশে গেছে। সো ওই জিনিসটাকে বলা হয় জীবাশ্ম, যেটা মাটিতে এখন পচতেছে, পচে গেছে এরকম, ওগুলাকে জীবাশ্ম। এদেরকে বলা হয়, ধরো একটা উদ্ভিদ, হ্যাঁ, একটা উদ্ভিদের ওর মতো উদ্ভিদগুলা দেখা গেছে মাটির নিচে অলরেডি এরা পচে টচে গেছে, কিন্তু ওই উদ্ভিদটা এখনো পৃথিবীতে বেঁচে আছে, তাকেই বলা হয় জীবন্ত জীবাশ্ম। তাকেই কি বলা হয়? জীবন্ত জীবাশ্ম। আচ্ছা, তো দেখো, যেমন বলা হচ্ছে যে সাইকাডেলস এই বর্গের, এখন কথা হচ্ছে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। সাইকাসকে দেখো, সাইকাডেলস বর্গের সব উদ্ভিদ উদ্ভিদ জীবাশ্ম হয়ে গেছে, মানে মরে একদম, মানে মাটিতে মিশে গেছে, হ্যাঁ, নাই, বেঁচে নাই, ও সব মরে গেছে। সাইকাডেলস বর্গের, এই বর্গের সাইকাডেলস কার, মানে এই সাইকাসের যে বর্গটা, ওদের সাইকাডেলস বর্গের সব উদ্ভিদ জীবাশ্ম। কিন্তু সাইকাস, এই যে আমরা বললাম সাইকাস, সাইকাস এখনো জীবিত। সাইকাস কি এখনো জীবিত। সো দেখো, এই যে সাইকাডেলস বর্গের সব উদ্ভিদ জীবাশ্ম হয়ে গেছে, কিন্তু আমার সাইকাস এখনো জীবিত আছে, এজন্য ওকে বলা হয় কি? ওকে বলা হয় সাইকাসকে, যেহেতু সাইকাসের সবাই মরে গেছে, ও এখনো জীবিত, এজন্য ওকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। ঠিক আছে, জীবন্ত জীবাশ্ম। দেখছো? হুম, ওকে। তাহলে আমরা কিন্তু এই জিনিসটাও সিকিউতে আসে, এটাও সিকিউতে আসে যে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম কেন বলে। তখন তুমি কি লিখবা? আগেই ব্যাখ্যাটা লিখবা, জীবন্ত জীবাশ্ম কি, এরপরে তুমি বলবা এই যে সাইকাস, ও এই সাইকাডেলস বর্গের অন্তর্ভুক্ত, এখন ওর বর্গের সব উদ্ভিদ জীবাশ্ম হয়ে গেছে, মরে পচে গেছে, কিন্তু সাইকাস এখনো জীবিত আছে, এজন্য সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। তুমি এইভাবে সুন্দর করে অ্যান্সারটা করে দিবা, আর কি, তাই না? বুঝে গেছে সবার? ওকে, এটা আশা করি সবাই একটু আইডিয়া পেয়ে গেছো, তাই না? ওকে, তাহলে এইবার আসি আমরা সাইকাস ও ফার্নের সদৃশ্য। ওই যে ফার্ন, এটা তো সবাই দেখছো, দেখছো? এই উদ্ভিদে দেখো, এরকম এরকম জিনিসগুলো তোমরা বাস্তব জীবনে দেখছো কিনা বলো তো? এই যে দেখো ফার্ন, এটা হচ্ছে ফার্ন, এগুলাকেই বলে বললাম, সবাই দেখছো না? তো
এটা সবাই আমি মনে করি যে তোমরা সবাই জানো, হ্যাঁ সবাই জানো। ওকে, তো সাইকাস ও ফার্নের সাদৃশ্য আমরা এখন দেখব কি কি। 5টা পয়েন্ট আছে। এটা সিকিউ প্লাস এমসিকিউ। এমসিকিউ মানে কি? এইচএসসি প্লাস অ্যাডমিশন, বুঝছো? সিকিউ প্লাস এমসিকিউ, এটা হচ্ছে এমসিকিউ মানে হচ্ছে এটা এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, সাইকাস সেল ফার্নের সদৃশ্য। প্রথমেই কি বলছি? উভয়ই স্পোরোফাইট। উভয়ই কেমন? স্পোরোফাইট। মানে কি স্পোরোফাইট? কি বলছিলাম, আজকেও পড়াইছি। স্পোরোফাইট মানে এই যে সাইকাস উদ্ভিদ এবং ফার্ন উদ্ভিদ, এদের দুজনেরই মানে দেহ, মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে। স্পোরোফাইট মানে কি? মূল, কাণ্ড, পাতা তিনটাই আছে। ওকে, তাহলে এরা দুইজনই কি? স্পোরোফাইট। আচ্ছা, এদের যে পাতা, নর্মাল যে এদের পাতাটা কেমন? পক্ষল যৌগিক। ভাই এইটা কেন বললেন? পক্ষল যৌগিক, পাতা পক্ষল যৌগিক। তুমি দেখো সাইকাসে আমরা পড়েছি দুই পাশে এরকম পাতা, এখানে দেখো তো দুই পাশে পাতা আছে না? দেখছো দুই পাশে পাতা। তাহলে এই যে দুই পাশে পাতা থাকে, এজন্য এটাকে বলা হয়, এটা কি ফার্নের মতো বৈশিষ্ট্য। এটা কার মতো বৈশিষ্ট্য? ফার্নের মতো বৈশিষ্ট্য। ঠিক আছে? ওকে, দেখছো? আচ্ছা, পাতা পক্ষল যৌগিক। এরপরে আসো, কি বলছি? যে ওদের কচি পাতা কুণ্ডলিত। তাহলে উভয়েরই কচি পাতা কুণ্ডলিত থাকে। একটু কুণ্ডলিত, যেটাকে আমরা ওই যে তখন পড়ছিলাম সার্সিনেড ভার্নেশন। কচি পাতা কেমন থাকবে? কুণ্ডলিত থাকবে। আচ্ছা, 4 নম্বর পয়েন্টে কি বলছি দেখো, যে ওদের 4 নম্বর পয়েন্টে আমরা বলতেছি এদের শুক্রাণু, উভয়ের শুক্রাণু, মনে আছে আমরা তখন সাইকাসে পড়ছিলাম বহু ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে বহু ফ্লাজেলা যুক্ত, এটা পড়ছি। তাহলে এই যে দেখো, ফার্নেরোস যা, সাইকাসেরও সেম, এটা দুজনেরই শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত, মানে লেজ, অনেকগুলা লেজ থাকে। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট কি বলছে? উভয়েরই অসম আকৃতির যৌনক্রম থাকে। এটা আমি গত ক্লাসে পড়াইছি, মনে আছে কিনা তোমাদের? অসম আকৃতির যৌনক্রম উভয়ের থাকে। অসম আকৃতির যৌনক্রম থাকে। দেখো, তাহলে আমরা কি বলছি? উভয়েরই অসম আকৃতির যৌনক্রম থাকবে, উভয়ের, দুইজনেরই। ওকে, আচ্ছা, কালকের ক্লাস তোমরা অফ রাখতে চাচ্ছ? ওকে, ঠিক আছে, যদি চাও তাহলে অফ রাখবো। ওকে, আচ্ছা, আমি ভোট দিব, আমি গণতন্ত্রে বিশ্বাসী। যদি মেজরিটি চায় যে না হোক, তাহলে আমি নিব না, ঠিক আছে? কারণ আমি চাই আগামী সপ্তাহে তোমাদের এটা চ্যাপ্টারটা ক্লোজড হোক। হ্যাঁ, এটাকে যেন আর দীর্ঘায়িত না করি, মানে 5 থেকে 6টা ক্লাসে। যেহেতু রবিবার মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দিয়েছিল তোমাদের বড় ভাই আপুদের, তো ওই দিন তো স্বাভাবিক হৃদয় ভাইয়া একটু ব্যস্ত থাকতেই হবে, স্টুডেন্টরা অনেক নক করছিল, অনেক ঝামেলা, তো ওই দিন তো নিতে পারি নাই। আমি তোমাদের জন্য রেডি ছিলাম ক্লাস নেওয়ার জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা সাইকাস ও ফার্নের সাদৃশ্য আমরা বুঝতে পারছি। হ্যাঁ, সাইকাস ও ফার্নের সাদৃশ্য আমরা বুঝতে পারছি যে এইগুলা হচ্ছে আমার পয়েন্ট। ঠিক আছে,
এইগুলা হচ্ছে আমার পয়েন্ট। ওকে, হ্যাঁ, অসম আকৃতির যনুক্রম কার কার মনে আছে একটু বলো। কার কার গত ক্লাসের এই যে অসম আকৃতির যনুক্রম এটা মনে আছে? আমি বলছিলাম যনুক্রম মানে কি, এই যে হ্যাপ্লয়েড দশা থেকে তারপরে আবার ডিপ্লয়েড দশা হয়, আবার তার জীবনে সে ডিপ্লয়েড থেকে আবার হ্যাপ্লয়েড হয়, এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এই চক্রটাকে বলে, এই চক্রটাকে কি বলে? যনুক্রম। এখন অসম মানে কি? মনে করো ডিপ্লয়েড দশাটা বেশি সময় ধরে হচ্ছে, হ্যাপ্লয়েড দশাটা অল্প। অসম আকৃতির মানে ধরো একটার আকৃতি অনেক বড়, মানে ওইটা বেশি ধাপে ধাপে হয় এটা, আর একটা হচ্ছে ছোট ধাপে অল্প জায়গা নেয়, তাহলে ওর আকৃতি ছোট ওরটা বড়। সো এই যে দশার মধ্যে একটা ছোট একটা বড়, ওই জন্য বলা হয় অসম আকৃতির জনক। এটা আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। হ্যাঁ, গুড। ওকে, গুড। এই যে দেখছো তোমরা মনে রাখছো, এই যে তোমরা কি ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট পোলাপান তোমরা, আসলে দারুণ। এবার আসো, এবার আমাদের ইম্পর্টেন্ট জায়গা সাইকাসের জনন, সাইকাসের জনন, ঠিক আছে? ওকে, তাহলে দেখো জনন কয়ভাবে হতে পারে, আমি যদি আগেই একটু আলোচনা করি। দেখো জনন সাইকাসের, ওর জননটা দুই রকম। দেখো, একটা হচ্ছে অযৌন জনন, আরেকটা কি যৌন জনন। অযৌন আর একটা হচ্ছে যৌন। ঠিক আছে, অযৌন জনন এবং যৌন জনন, অযৌন এবং যৌন। তাহলে অযৌনটা কি আর যৌনটা কি? অযৌন হচ্ছে এইখানে তোমার কি হবে, কোনো শুক্রাণু ডিম্বাণু কোনো কিছু তৈরি হবে না, এখানে মুকুল তৈরি হবে। কি তৈরি হবে বলো, এই বলো, মুকুল তৈরি হবে। ওকে, তাহলে এই অযৌন জননে তোমাকে কি বলছে, যে ওর মুকুল তৈরি হবে। মুকুল কোন মাসে? মার্চ এপ্রিল মাসে। কোন মাসে? মার্চ এপ্রিল মাসে এই মুকুল তৈরি হবে। মার্চ এপ্রিল মাসে মুকুল তৈরি হবে এরকম। ঠিক আছে, মার্চ এপ্রিল মাসে কি তৈরি হবে? মুকুল। এই মুকুলগুলা ধরো এইটা একটা উদ্ভিদ, ওর গোড়া দিয়ে এরকম একটা মুকুল, এরকম একটা মুকুল কিছু একটা এরকম এগুলা তৈরি হবে। এই মুকুলটা থেকে তখন নতুন সাইকাস তৈরি হবে, নতুন সাইকাস তৈরি হবে। ঠিক আছে, তাহলে এইটাই বলছে, এটা সিম্পল একটা ব্যাপার, যে অযৌন জননে এখানে কোনো শুক্রাণু ডিম্বাণু নাই, এটা তখন কি হয়, গোড়া দিয়ে একটা মুকুল বের হবে, ওই মুকুলটা থেকে তখন নতুন একটা চারা তৈরি হবে। ওটা গেল। এখন আসো যৌনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যৌন জননটা এখানে ঝামেলা আছে, এখানে অনেক কথাবার্তা আছে। তো যৌন জননে আমরা কি জানি বলো তো? যৌন জনন বললে আমরা বুঝি যে একটা থাকে পুং জনন, মানে যেখানে শুক্রাণু তৈরি হবে, পুং জনন। আরেকটা কি থাকে? স্ত্রী জনন, স্ত্রী জনন, রাইট? হ্যাঁ, তাহলে যৌন বললে আমাদের মাথায় এই দুইটা ব্যাপারই আসে, পুং জনন এবং স্ত্রী জনন, পুং জনন এবং স্ত্রী জনন। হ্যাঁ, পুং জনন এবং স্ত্রী জনন। আচ্ছা, ডাউট সলভিং ক্লাস ওকে তোমাদের নেওয়া হবে, আমরা জানাচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা মোটামুটি এই অযৌন আর যৌন ব্যাপারগুলো নিয়ে আমরা বুঝে গেলাম। দেখো, আচ্ছা, এখন যৌন জননে পুং জনন, স্ত্রী জনন, সাইকাসের ক্ষেত্রে আমরা তো সাইকাস নিয়ে পড়তেছি, তো সাইকাসের ক্ষেত্রে পুং জনন যেই অঙ্গটা তাকে কি বলা হয়? পুং রেণুপত্র। মানে এই পুং রেণুপত্রের ভিতরেই শুক্রাণু তার তৈরি হবে। আর স্ত্রী জনন, এটাতে কি ওর যে জননাঙ্গ, মানে দুইটা পার্ট থাকে না, তাহলে স্ত্রী জননাঙ্গ কোনটা সেটাকে বলা হয় স্ত্রী রেণুপত্র, স্ত্রী রেণুপত্র। ওকে, এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম পুরুষ জননের জন্য একটা, স্ত্রী জননের জন্য আবার আরেকটা থাকে। এইবার আসো, এখন এই জায়গায় আমরা দেখতেছি এটা হচ্ছে পুরুষ। এটা কি? এই যে তোমরা এখানে একটা ছবিতে একটা গঠন দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে স্ট্রোবিলাস। তাহলে আমাদের এখনের টপিক হচ্ছে পুং জনন। ঠিক আছে, পুং জনন। তাহলে এই যে এখানে যে ছবিটা দেখতেছো, এইটা বেসিক্যালি স্ট্রোবিলাস। এইটারই বলে স্ট্রোবিলাস। তোমরা যে তখন বলতেছিলে ভাই স্ট্রোবিলাস কি, এই যে এটা হচ্ছে স্ট্রোবিলাস। এটা হচ্ছে মানে এইটার ভিতরে কি থাকে? পুং রেণুপত্র থাকে। তাহলে এইটার ভিতরেই সব। তো দেখো এই স্ট্রোবিলাস, এটা ধরো এরকম, হ্যাঁ, এটাকে একটু এরকম করে আঁকলাম, স্ট্রোবিলাস। এই স্ট্রোবিলাসের ভিতরে আমাদের এইরকম পুং রেণুপত্রগুলো থাকে। এই যে এইভাবে দেখো, এই যে আমি এখানে ছোট ছোট করে যেগুলো দিচ্ছি, এরা কি? এরা হচ্ছে পুং রেণুপত্র। এরা কি? পুং রেণুপত্র। পুং রেণুপত্র। ঠিক আছে, অনেক অসংখ্য পুং রেণুপত্র নিয়ে আমার কি গঠিত? স্ট্রোবিলাস গঠিত। কি গঠিত? স্ট্রোবিলাস গঠিত। মনে থাকবে? হ্যাঁ, স্ট্রোবিলাস গঠিত কি দিয়ে? পুং রেণু, অসংখ্য পুং রেণু পত্র দিয়ে আমার স্ট্রোবিলাস গঠিত। ওকে, মনে থাকবে? গুড। এবার আসো ভাই, স্ট্রোবিলাস বুঝলাম, ওর ভিতরে পুং রেণুপত্র। এই পুং রেণুপত্রের ভিতরে কি আছে? কিভাবে শুক্রাণু আসলো? এটা আমাদের ইম্পর্টেন্ট, তাই না? তাহলে এখন আমরা চলো এই পুংরেণু পত্রটাকে বিস্তারিতভাবে দেখব। এই এক একটা পুংরেণু পত্র কেমন, এগুলো নিয়ে আমরা জানবো। চলো, তাহলে এখন আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে পুংরেণু পত্র, যেটার ভিতর থেকে আমার শুক্রাণু তৈরি হবে। আমরা ধীরে 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 সেটাই দেখব। তো দেখো, পুংরেণুপত্র, আমি যদি একটা পুংরেণুপত্রকে এখানে এঁকে দেখাই, দেখো এগুলা লাগবে কিন্তু, হ্যাঁ, এগুলা কিন্তু সিকিউ। আবারও বলি, যৌন জনন সিকিউ, হ্যাঁ, যৌন জনন সাইকাস আসে মাঝে মাঝে, মাঝে মাঝে আসে। ওকে, হুম, এভাবে না দিই, তো এটা হচ্ছে একটা পুং রেণু পত্র। তো এই পুং রেণু পত্রের যে সরু মাথাটা দেখতেছো না, এই যে চিকন মাথা, এই মাথাটাকে কি বলা হয় জানো? এই মাথাটাকে বলা হয় অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস। তাহলে এই যে পুংরেণুপত্রের এই মাথাটাকে, সরু মাথাটাকে কি বলা হয়? অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস। আচ্ছা, একই উদ্ভিদে পুংরেণুপত্র স্ত্রীরেণুপত্র থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে, থাকতে পারে। হুম, একই উদ্ভিদে থাকতে পারে। আবার না, এখানে একটু ব্যাপার আছে। আমাদের যেমন ওর ইউজুয়ালি থাকে না, পুরুষ সাইকাস আলাদা, স্ত্রী, না না না, পুরুষ সাইকাস একরকম, স্ত্রী সাইকাস আলাদা, দুইটা আলাদা আলাদা। সরি সরি, মাই মিস্টেক, ওরা আলাদা। পুরুষ সাইকাস, স্ত্রী সাইকাস, ওরা আলাদা, একই জায়গায় থাকবে না। ওকে, আমার মাথায় হাইড্রা ঘুরতেছিল। আচ্ছা, তো এখন দেখো, এই যে এটার মাথাটাকে, সরু মাথাটাকে আমরা কি বলবো? অ্যাপোফাইসিস। এইটা হচ্ছে একটা পুং রেণুপত্রের ছবি, পুং রেণুপত্রের ছবি। ওকে, এবার আসো এর ভিতরে আর কি আছে আমরা এইখানে দেখি। এই যে একটু ফুলের মতো এরকম তিনটা এরকম এরকম দিবা, হ্যাঁ, এটা। ঠিক আছে, এই যে অংশটা তুমি দেখতেছো না, হ্যাঁ, এই অংশটা, এটা কি? তাহলে অ্যাপোফাইসিস আর ভিতরে এটা কি? এটা হচ্ছে, এটা হচ্ছে আমরা বলি
সোরাস, ওদের ভিতরে এগুলো কি সোরাস, সোরাস। হুম, এই যে সোরাসগুলা, এই সোরাসগুলা কি দিয়ে গঠিত বলতে পারবা? এই সোরাসগুলো কি দিয়ে গঠিত? এই সোরাসগুলা গঠিত দুই থেকে, খেয়াল করো কয়টা, দুই থেকে পাঁচটি স্পোরাঞ্জিয়াম নিয়ে গঠিত, স্পোরাঞ্জিয়াম নিয়ে গঠিত। ওকে, তাহলে এই যে সোরাস, এই সোরাসটা কি নিয়ে গঠিত? এই সোরাসটা গঠিত দুই থেকে পাঁচটি স্পোরাঞ্জিয়াম নিয়ে। কয়টা নিয়ে? দুই থেকে পাঁচটা। কি বলে আবার রিক্যাপ, দাঁড়াও আগে কথা শেষ করতে দাও। তাহলে আমরা এই পুংরেণুপত্রের ভিতরে সোরাস থাকে এরকম, এগুলো দেখতেছো। এই সোরাস, এক একটা সোরাস বলা হচ্ছে দুই থেকে পাঁচটি স্পোরাঞ্জিয়াম নিয়ে গঠিত। যেমন এই যে দেখো, একটা সোরাসকে আমি যদি দেখি, দেখো এইটা একটা স্পোরাঞ্জিয়াম। এই স্পোরাঞ্জিয়াম মানে কি জানো? থলি, যেখান থেকে স্পোর তৈরি হবে, যেখান থেকে স্পোর তৈরি হবে। আচ্ছা, এই যে এইটা একটা স্পোরাঞ্জিয়াম, এইটা একটা স্পোরাঞ্জিয়াম, এইটা একটা স্পোরাঞ্জিয়াম। তো এই জিনিসগুলো এইভাবে থাকে। তো বলা হচ্ছে দুই থেকে পাঁচটি স্পোরাঞ্জিয়াম নিয়ে আমার এই জিনিসগুলা গঠিত হয়েছে। এই যে এক একটা সোরাস এখানে দেখতেছো, এই এক একটা সোরাস এই যে এরকম করে থাকে, এগুলো কি? এগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়াম। এদেরকে কি বলে? স্পোরাঞ্জিয়াম। এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর তৈরি হয়। স্পোরাঞ্জিয়ামের ভিতরে কি তৈরি হয়? স্পোর তৈরি হয়। এই যে স্পোরাঞ্জিয়ামের ভিতরে। তো এখন দেখো, এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে এরকম একটা মাতৃকোষ থাকে, এরকম একটা কোষ থাকে যেটাকে বলে স্পোর মাতৃকোষ। এখন তা আমরা বুঝলাম, এবার ওর ভিতরে স্পোরাঞ্জিয়ামের ভিতরে কি ঘটে দেখো। এই যে স্পোরাঞ্জিয়ামের ভিতরে, স্পোরাঞ্জিয়াম থেকে কি তৈরি হবে? আবারও বলতেছি ভাইয়া, স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর তৈরি হবে, স্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর তৈরি। ঠিক আছে, স্পোরাঞ্জিয়াম থেকে কি তৈরি হবে? স্পোর তৈরি হবে। ওকে, স্পোর তৈরি হয়, মূল কথা। এন্ড কিভাবে দেখো, এই স্পোরাঞ্জিয়ামে থাকে স্পোর মাতৃকোষ। কি বলছি দেখো, এই যে স্পোরাঞ্জিয়াম বললাম না, এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে এই যে বলছি এগুলা কি? মাতৃকোষ, স্পোর মাতৃকোষ থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এভাবে লিখি, এটা কি? স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর মাতৃকোষ থাকে। হ্যাঁ, এই স্পোর মাতৃকোষটা কেমন? ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? মনে রাখবা, যত মাতৃকোষ থাকে তারা ডিপ্লয়েড হয়। মাতৃকোষগুলা কি হয়? হ্যাঁ, মাতৃকোষগুলা তোমার ডিপ্লয়েড হয়। এই যে স্পোর মাতৃকোষ, সে কি হয়? এই স্পোর মাতৃকোষটা তারপরে পরিণত হবে, ওইখানে কি ঘটবে? মাতৃকোষে সবসময় মায়োসিস বিভাজন ঘটে। কি ঘটে বলতো? মায়োসিস। এখন তোমরা তো মায়োসিস পড়েছো, কোষ বিভাজনে পড়েছো মায়োসিস, তাই না? কোষ বিভাজনে তোমরা মায়োসিস পড়েছো। তাহলে এই যে মায়োসিস, স্পোরাঞ্জিয়াম স্পোর মাতৃকোষ, আর এরপরে হচ্ছে এই স্পোর মাতৃকোষ মায়োসিস বিভাজনের মাধ্যমে তোমার কি তৈরি করবে? এই যে ফাইনালি শুক্রাণু তৈরি হবে। কারণ আমরা জানি, হ্যাঁ, যে ওই মায়োসিস বিভাজনের মাধ্যমেই তো শুক্রাণু তৈরি হয়। তাহলে এই যে হ্যাপ্লয়েড শুক্রাণু তৈরি হবে। ওকে, জাস্ট সিম্পল। তাহলে আমরা কি দেখলাম দেখো, আমরা কিসের ভিতরে কাকে দেখলাম, কিভাবে দেখলাম, যে কিভাবে ফাইনাল যে আমার টার্গেট কি এখানে? শুক্রাণু। টার্গেট কি? শুক্রাণু। এই শুক্রাণুটা কিভাবে তৈরি হলো সেটা নিয়ে আমরা একবার আবার দেখতেছি। আচ্ছা, এতটুকু কারা কারা বুঝছো একবারে, আর কারা কারা বুঝো নাই দেখি বলো তো। একবারে কারা কারা বুঝছো?
আরে স্বাধীন, দাঁড়াও না তুমি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো, বলবো তো আগে। আমি শুনি কারা কারা বুঝছো এতটুকু পর্যন্ত। এতটুকু পর্যন্ত কারা এক চান্সে বুঝে গেছো, হ্যাঁ ভাই আপনি যেটা বলছেন এটা আমি বুঝে গেছি, ঠিক আছে। বলো। ওকে, অনেকের ক্লিয়ার, সব বুঝছে, সোহান সে সব বুঝে গেছে, বাকিরাও বুঝছে, ভেরি গুড। এবার স্বাধীন, তোমারে আমি মার দিব একটা। তোমার বলছি না তুমি চুপ থাকো, তোমাকে তো আমি রিক্যাপ করব, আমাকে আগে জানতে দাও কারা কারা বুঝে গেছে। এবার আমি তাও আরেকবার বলবো। হুম, সাব্বির মোহাম্মদ লিখছে ক্লিয়ার, সিউ সিউ, সে CR7 ফ্যান। ওকে ফাইন। এবার আসো, আবার শুরু একবার আমি তোমাদেরকে রিক্যাপ করাই দিই। তাহলে ওর এই যে পুংজনন মানে পুরুষ প্রজননের মূল যে একটা গঠন থাকে, এই যে এরকম থাকে, যেটা পুরুষ সাইকাস, যারা পুরুষ সাইকাস তাদের এরকম একটা গঠন থাকে যেটাকে বলে স্ট্রোবিলাস। আচ্ছা, এই স্ট্রোবিলাসের মধ্যে অসংখ্য কি থাকে, পুং রেণুপত্র নিয়ে একটা স্ট্রোবিলাস গঠিত হয়। একটা স্ট্রোবিলাস গঠিত হয় কি দিয়ে, অসংখ্য পুং রেণু দিয়ে, এই যেটা। এবার অনেকগুলো পুংরেণু থাকে, তো তা আমি ধরো একটারে দেখাই, বাকি সবার মধ্যে সেম ঘটনাই ঘটে। আমি একটা পুংরেণুকে ধরো এখানে একে দেখাইলাম, এই যে এইটা হচ্ছে একটা পুংরেণু। এখন এই পুংরেণুর গঠনে কি কি থাকে দেখো। এই পুংরেণুতে এই যে সরু মাথাটাকে বলা হয় অ্যাপোফাইসিস, এটা একটা নাম, MCQ তে এগুলো আসতে পারে। এরপরে বলছে কি, এই জায়গাটায় দেখো, এর ভিতরে পুংরেণুপত্রের ভিতরে এগুলা কি থাকে, এগুলা থাকে হচ্ছে সোরাস। সোরাস, এই যে এক একটাকে সোরাস বলে। এখন সোরাসে কি থাকে, সোরাসগুলো কি নিয়ে গঠিত, কি কি থাকে এখানে, তো বলছি 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম নিয়ে গঠিত। তাহলে 2 থেকে 5টা, এখানে যেমন আমি 3টা আঁকছি, তো রেঞ্জের মধ্যেই পড়তেছে, বলছি তো 2 থেকে 5টা। তো এই যে স্পোরাঞ্জিয়াম গোল গোল থাকে, এই স্পোরাঞ্জিয়াম মানে কি, এটা হচ্ছে স্পোর উৎপন্ন করার থলি। থলি, জিয়াম মানে থলি। তাহলে এই জায়গায় স্পোর তৈরি হয়, এই জায়গায় কি হয়, স্পোর তৈরি হয়। তাহলে 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম নিয়ে গঠিত। ওকে, গেল। তাহলে এটা মাতৃকোষের, হ্যাঁ, এই যে স্পোরাঞ্জিয়াম এখানে থাকবে, স্পোরাঞ্জিয়াম এই জায়গাতে থাকবে, ঠিক আছে। ওকে, 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম নিয়ে এটা গঠিত। তারপরে কি বলছে, এবার এই যে স্পোরাঞ্জিয়াম, ওদের ভিতরে ওই স্পোরাঞ্জিয়াম থেকেই স্পোর তৈরি হয়, মানে রেণু মানে শুক্রাণু এগুলো তৈরি হবে। তাহলে স্পোরাঞ্জিয়ামের ভিতরে আমার কোষ থাকে, মাতৃকোষ, স্পোর মাতৃকোষ থাকে, যেটা কিনা ডিপ্লয়েড, যেটা কি ডিপ্লয়েড। এই মাতৃকোষটা মায়োসিস বিভাজনের মাধ্যমে তারপরে কি হয়, ও তোমার শুক্রাণু হয়ে যায়। ও কেমন হয়, মায়োসিস বিভাজনের মাধ্যমে সে শুক্রাণু হয়ে গেল, হ্যাপ্লয়েড শুক্রাণু, কারণ মায়োসিসে আমরা জানি শুক্রাণুই হয়। সো এই কথাটাই বলছে। ওকে, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার কিনো, কিনো নাই, আচ্ছা। না, একসাথে ক্লাস হয় না, ফার্স্ট পেপার একটা চ্যাপ্টার পড়ালে এরপরে সেকেন্ড পেপার আমরা একটা পড়াই, এভাবে করে আমরা ব্যালেন্স করে চালাচ্ছি আর কি, বুঝতে পারছো। মানে ফার্স্ট পেপার একটা পড়লে তারপরে সেকেন্ড পেপার, এভাবে করে করে অল্টারনেট করে করে আমরা পড়াচ্ছি। ওকে, তাহলে এটা এখন এখন সবাই আর কারো ডাউট থাকার উচিত না আর কি, তাও বলো যদি ডাউট থাকে তোমাদের, সলভ তো করতেই হবে। হুম, ওকে। তাহলে আমাদের ওটা গেল। এবার আমরা স্ত্রী স্ত্রী অংশে আমরা যাব। হ্যাঁ,
দেখো তো। আচ্ছা, সবাই এটা ক্লিয়ার। এখন স্ত্রী জনন মানে কি? স্ত্রী জননতন্ত্র এখানে কি হবে? ওই যে আমরা পড়েছি স্ত্রীর রেণুপত্র, এখানে আর কোনো স্ট্রোবিলাস টোবিলাস নাই। ওই যে তখন যেমন বললে স্ট্রোবিলাস, ওর ভিতরে স্ত্রী রেণুপত্র, এখানে এত স্ট্রোবিলাস নাই। এই যে স্ত্রী সাইকাসে এরকম জিনিসগুলা থাকে, এই যে এইভাবে অসংখ্য স্ত্রী রেণুপত্র থাকে। তো আমার এখন ডিরেক্ট ওর প্রজনন যে অংশ সেটা কি? স্ত্রী রেণুপত্র। ঠিক আছে, স্ত্রী রেণুপত্র, এই যে এগুলার মতো স্ত্রী রেণুপত্র থাকে, দেখছো এই ছবিটার মতো স্ত্রী রেণুপত্র থাকে। তাহলে স্ত্রী রেণুপত্রে আমরা কি কি বলতেছি? এই জায়গা থেকে এই এই এরকম 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 কিছু এরকম অংশ থাকে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে স্ত্রী রেণুপত্র। স্ত্রী রেণুপত্র, হ্যাঁ, স্ত্রী রেণুপত্র। তাহলে দেখো এই স্ত্রী রেণুপত্রের এই জায়গায় আমাদের কি থাকবে? একটা ডিম্বক। এই জায়গায় আমাদের কি থাকবে? ডিম্বক। ঠিক আছে, কি থাকবে? এটাকে বলা হয় ডিম্বক। ঠিক আছে, তাহলে এই যে স্ত্রী রেণুপত্র, ওর গঠনে আমার এই জায়গায় কি আছে? ডিম্বক আছে। এই জায়গায় কি আছে? ডিম্বকটা নগ্ন অবস্থায় থাকে। ওর ডিম্বকটা কেমন থাকবে? নগ্ন অবস্থায় থাকে। হ্যাঁ, এটা বলছে গেল। তাহলে কি বলছি? প্রথমেই ওর ডিম্বক যেটা থাকে এটা কি থাকে? নগ্ন অবস্থায় থাকে। এই যে দেখো ওর কোনো চারপাশে আর কিছু নাই। আচ্ছা, আর এই যে এই উপরের এই অংশটাকে বলা হয় পিনিউল। কি বলে এই অংশটাকে? পিনিউল। হ্যাঁ, পিনিউল বলে। তাহলে স্ত্রী রেণুপত্রে সহজ কথা দেখো, এই যে সাইড দিয়ে এগুলো ডিম্বক থাকে, যেটা নগ্ন অবস্থায়, দেখো ওর বাইরে কিছু নাই। তুমি এখানেও দেখো, এই ছবিটাতে দেখো, এই যে গোল গোল দেখতেছো না, এরা ডিম্বক। এই যে এগুলো দেখো, এগুলো কি? সব ডিম্বক। সব এগুলো কি? ডিম্বক। সব কি এগুলা? ডিম্বক। এই যে গোল গোল যা দেখতেছো এরা সবাই ডিম্বক। আর এই যে উপরের অংশটা একটু সাপের ফনার মতো থাকে, এই যে পিনিউলটা, এটা দেখতে না অনেক সাপের, এই যে এখানে দেখো এই অংশটা হচ্ছে পিনিউল, এটা হচ্ছে পিনিউল। এই যে দেখো সাপের ফনার মতো একটু কেমন জানি, হ্যাঁ, সাপের ফনার মতো থাকে না, এটারে বলা হয় পিনিউল। ঠিক আছে, পিনিউল। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা স্ত্রী জননতন্ত্রে আমরা দেখলাম যে স্ত্রী রেণুপত্র থাকে। আমি আবার বলতেছি, স্ত্রী রেণুপত্র এরকম অসংখ্য স্ত্রী রেণুপত্র। হ্যাঁ, এই স্ত্রী রেণুপত্রে কি থাকে? তুমি এরকম গঠনটা এঁকে দেখো, এটা কিন্তু আসবে, এগুলোও আসে। মানে জননটা পুরাটা ইম্পর্টেন্ট, জনন পুরাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানে দেখো এই যে নিচে সাকু কিনারার দিকে ডিম্বক থাকে, এই ডিম্বক, এগুলো হচ্ছে ডিম্বক। এই ডিম্বকের চারপাশে গর্ভাশয় নাই, কারণ ওরা তো নগ্নবীজি, তাই ওদের ডিম্বকটা নগ্ন থাকে। আচ্ছা, আর উপরের এই অংশটাকে পিনিউল। এখন আমার কথা হচ্ছে, ভাইয়া এই ডিম্বক থেকে আমার আলটিমেট গোল তো ডিম্বাণু তৈরি করা। আমার আলটিমেট গোল কি? ডিম্বাণু তৈরি করা, রাইট? ওকে, তাহলে আমরা এবার এখান থেকে এর পরের অংশটাতে দেখে, তাহলে দেখো এই ডিম্বকে কি থাকে, খেয়াল করো। এই ডিম্বকের ভিতরে স্ত্রী রেণু মাতৃকোষ কি থাকবে? স্ত্রী রেণু মাতৃকোষ। কি থাকে? এই ডিম্বকের ভিতরে থাকে স্ত্রী রেণু মাতৃকোষ। স্ত্রী রেণু মাতৃকোষ থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডিম্বকের ভিতরে থাকতেছে স্ত্রী রেণু মাতৃকোষ। হ্যাঁ, ওকে, ডিম্বকের ভিতরে কি থাকতেছে? স্ত্রী রেণু মাতৃকোষ। এখন
এই যে স্ত্রী রেণু মাতৃকোষ সেখানে কি হবে? মায়োসিস হবে। কি হয়? মায়োসিস। ওকে, হইল। এই মায়োসিস বিভাজন হলে তার কি হবে? হ্যাপ্লয়েড হয়ে যাবে। তো ও এরপরে কিসে পরিণত হবে? স্ত্রী রেণু। তাহলে মাতৃকোষ থেকে, স্ত্রী রেণু মাতৃকোষ থেকে এখন সে স্ত্রী রেণু হয়ে গেল, যেটা কিনা হ্যাপ্লয়েড। দেখো, মায়োসিস বিভাজনের মাধ্যমে ওই যে ডিম্বকের ভিতরে মাতৃকোষ ছিল, সেটা এখন স্ত্রী রেণু হয়ে গেল, হ্যাপ্লয়েড। ওকে, এরকম একটা স্ত্রী রেণু তৈরি হলো, এই যে এরকম স্ত্রী রেণু। এবার কি ঘটবে? এই স্ত্রী রেণু আস্তে আস্তে, আমরা পড়েছিলাম নগ্নবীজির বৈশিষ্ট্যতে যে ওদের স্ত্রী রেণু আর কি গনিয়া তৈরি করে। কি তৈরি করে? আর কি গনিয়া। তাহলে এই স্ত্রী রেণু এবার কি তৈরি করবে? আগে দেখো, এই আর কি গনিয়া সৃষ্টি, আর কি গনিয়া সৃষ্টি করবে, মানে স্ত্রী রেণুটা এবার আর কি গনিয়াতে পরিণত হবে। আর কি গনিয়াটা কেমন? এটাও আমি পড়াইছিলাম, দেখো আরেকবার। এই স্ত্রী রেণু ওর গঠনটা পাল্টায় একটু এরকম হবে। হ্যাঁ, এইরকম হবে। তাহলে এর মধ্যে এরকম বিভিন্ন ধরনের কোষ থাকবে, কোষ থাকবে। তবে ওর একদম এইখানে থাকবে একটা মেইন জিনিস, ডিম্বাণু। তাহলে এই আর্কিগোনিয়ার মধ্যে এবার কি তোমার ওর ভিতরে ডিম্বাণু সৃষ্টি। এবার ওর ভিতরে কি হবে? ডিম্বাণু সৃষ্টি হবে। তাহলে এইটাই হচ্ছে সেই ডিম্বাণু। এই আর্কিগোনিয়ার মধ্যে, তাহলে এই আর্কিগোনিয়াটা কোনটা? এইটা হচ্ছে সেই আর্কিগোনিয়া, এটা হচ্ছে সেই আর্কিগোনিয়া। এবং এই আর্কিগোনিয়ার ভিতরে ডিম্বাণু সৃষ্টি হবে, আর্কিগোনিয়ার ভিতরে ডিম্বাণু সৃষ্টি হবে। দেখছো সবাই? বলো। ওকে, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। তাহলে এইটাই, এই যে দেখো কত সহজ করে পড়ায় দিলাম, শেষ শেষ। হ্যাঁ, তাহলে এটাও হয়ে গেল আমাদের ধীরে ধীরে, দেখছো? হুম, আচ্ছা। তো জাইগোট, এবার জাইগোট কেমনে হবে? নিষেক হবে। তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে, এবার শুক্রাণুটা বের হইলো ওইখান থেকে, ও গিয়ে ডিম্বাণুর কাছে যাবে। শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলে আমার কি ঘটবে? আমার ওরা নিষেক ঘটবে। আর নিষেকের মাধ্যমে তারা কিসে পরিণত হবে? নিষেক থেকে তারা জাইগোট হবে। এটা তো বাচ্চা পড়া, তাই না? এটা বাচ্চাকালের পড়া, এগুলো আমরা বুঝি। জাইগোট হবে। এই জাইগোট থেকে নতুন চারা হবে, নতুন সব, নতুন সাইকাস হবে। সিম্পল। হ্যাঁ, ক্লাসে দেখছো? তাহলে আমরা এই যে পয়েন্টগুলো এখানে জানলাম, দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য থিং। ওকে, তোমাদের ফুল ছিল এখন পর্যন্ত, ফুল। তোমাদের যদি শর্ট দেয় তাহলে তো বোঝা যাবে। এখন পর্যন্ত ফুল, ফুল সিলেবাসই তো দেখাচ্ছে।
আমরা আগে শর্টগুলোকে কমপ্লিট করাই দেই, তাইলে তোমাদের একটা কনফিডেন্স আসবে, তাই না? শর্টটাকে আমরা আগে শেষ করাই দিই, তাহলে তোমাদের একটা কনফিডেন্স কাজ করবে যে না ভাই, যদি বাই চান্স আবার বলে যে শর্ট, তখন তো তোমরা কি করবা। এজন্য শর্টটাকে আগে একটা মোটামুটি প্যাটার্নে নিয়ে আসি, তারপরে তোমরা যদি এরপরে যদি সরকার আসলে বলে ফুল, আমাদের তো সময় আছে, আমাদের কোনো সমস্যা নাই। দেখো আমাদের এই বছর, তোমাদের মাত্র হাফ ইয়ারলি, ইয়ারলি হতে আরো ধরো মার্চ এপ্রিল, তো আমাদের কিন্তু দেখো আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই সমান তালে চলতেছে। তো আমরা কিন্তু ফার্স্ট পেপারে কি করছি, আমাদের ফার্স্ট পেপারের এই যে দেখো এটা হচ্ছে নগ্নবীজি আবৃত বীজি, তারপরে আর ওইদিকে আমাদের সেকেন্ড পেপারের চারটা চ্যাপ্টার, চারটা, পাঁচটা চ্যাপ্টার শেষ সেকেন্ড পেপারের, পাঁচটা চ্যাপ্টার সেকেন্ড পেপারের শেষ। তোমার হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস, রুই মাছ, ঘাস ফড়িং, তারপরে হচ্ছে তোমার শেষ করা হয়েছে, পরিপাক, পরিপাক পড়ানো হয়েছে, রক্ত সংবহন, তারপরে হচ্ছে এই যে তোমাদেরকে ইয়েটাও পড়াইলাম, কি বলে, শ্বসনও পড়ানো হয়েছে। সো আমরা কিন্তু সেকেন্ড পেপারও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আগানো। ফার্স্ট পেপারে আমাদের এই যে কোষের গঠন একটা বড় চ্যাপ্টার, কোষ বিভাজন পড়িয়েছি, অণুজীব পড়াইছি। তোমাদের ফুল সিলেবাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যেটা অনেক কলেজে হচ্ছিল, কোষ রসায়ন, সেটাও পড়ায় রাখছি। কোষ রসায়ন ভাইয়াই তো পড়াইছি, কোষ রসায়ন পড়ায় রাখছি। এইদিকে তোমার হচ্ছে যে নগ্নবীজিও আমাদের চলতেছে, নেক্সট উইকে এটাও শেষ হয়ে যাবে। তাহলে তারপরে আমাদের কি থাকবে, শর্ট সিলেবাসের মধ্যে টিস্যু মোটামুটি ছোট, জীব প্রযুক্তি এটাও ছোট, উদ্ভিদ শারীরতত্ত্বটা আবার একটু বড়। তো ওইভাবে করে দেখবা তোমাদের, আমাদের আগামী, আমি মনে করি মার্চের মধ্যে আমাদের ইনশাল্লাহ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অনেক দূর আমরা শর্ট সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আর কি লাগে, এরপরে যদি তোমাদের সরকার ফুল সিলেবাস বলে, তাহলে আমরা ফুল সিলেবাস, আমাদের হাতে অনেক সময় আছে, আমরা ফুল সিলেবাস পড়াবো, সমস্যা কি, পড়াতে থাকবো, সময় তো আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট পেপারটা এরপরেও আমাদের আবার ফার্স্ট পেপারেরই ক্লাসটা নিব, সেকেন্ড পেপারের ইয়েটা থেকে ফার্স্ট পেপারের ক্লাসটাই নিব আমরা, ঠিক আছে? আচ্ছা, সাইকাসের গুরুত্ব এবার আসি আমরা। সাইকাস, দেখো সাইকাস রিভোলুটা, এটা এই ওদের গুরুত্বগুলা এমসিকিউতে, এটা কিসে লাগবে, এমসিকিউ, ঠিক আছে? সাইকাস রিভোলুটা, সাইকাস সার্সিনালিস, সার্সিনালিস এবং সাইকাস পেকটিনাটা, সাইকাস পেকটিনাটা। ওকে, সাইকাস রিভোলুটা, ওর বীজ, ওর যে বীজটা থাকে, ওর বীজটা খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বীজ কি হিসেবে ব্যবহৃত হয়, খাদ্য হিসেবে বীজ ব্যবহৃত হয়। সাইকাস সার্সিনালিস এটা কিসে, এটার যে এটা থেকে এরা রুট বা বার্লি, কি এরা রুট বা বার্লি তৈরি করা হয়। এটা থেকে কি তৈরি করা হবে, এরা রুট বা বার্লি, কি তৈরি করা হবে, এরা রুট, হ্যাঁ, বা বার্লি তৈরি করা হয়। আরেকটা কি, এটা এই যে সাইকাস সার্সিনালিস, মনে রাখবা স স, চর্মরোগ, চর্মরোগের চিকিৎসা, চর্মরোগ ও পাকস্থলী, পাকস্থলীর পীড়া, মানে পাকস্থলীর যে সমস্যাগুলো হয় সেখানেও আমরা ব্যবহার করি। পাকস্থলীর পীড়া, পীড়া মানে সমস্যা, রোগ, পীড়া নিরাময় আমরা ব্যবহার করি। তাহলে দেখো সাইকাস সার্সিনালিসের কয়েকটা জায়গায় ব্যবহার, যে আমরা বার্লি তৈরি করি, খাদ্য বার্লি তৈরি করি, আর ওর এখানে চর্মরোগ আর পাকস্থলীর পীড়া হিসেবে। আচ্ছা, এগুলো এমসিকিউতে বারবার আসে, বারবার বলতেছি, চর্মরোগ ও পাকস্থলীর পীড়া এটা আসবে, এটা আসবে। হ্যাঁ, বায়োলজির সবই লাগে, কিছু এমসিকিউ কিছু সিকিউ, ওই প্যাটার্নে এগুলো এমসিকিউ মানে এইচএসসি অ্যাডমিশন সব কভার হয়ে যাবে। সাইকাস পেকটিনাটা, সাইকাস পেকটিনাটা, তাহলে পেকটিনাটার কচি পাতা আমার কি হয় বলতো, পেকটিনাটার কচি পাতা আমার হচ্ছে কি হবে, এই যে সবজি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে ওর পেকটিনাটাটা কি হিসেবে ব্যবহৃত হবে বলতো, সবজি হিসেবে ব্যবহৃত হয়, সবজি হিসেবে ব্যবহৃত হবে।
ওকে, দেখো কারো কোনো প্রবলেম? ওকে, তাহলে এটা গেল আমাদের সাইকাসের বিস্তারিত, সাইকাসের বিস্তারিত। তুলছো? আশা করি তুলে ফেলছো। এমসিকিউ ডান। এখন আমরা আবৃতবীজির আগে একটু ওর বৈশিষ্ট্যটা আমরা খুব ইজিলি পড়বো। কেন ভাই? নগ্নবীজির উল্টা জিনিসই সব ওর ভিতরে। হ্যাঁ, ওকে, নগ্নবীজির সব উল্টা জিনিস, সব উল্টা জিনিস ওর ভিতরে আমরা খালি পাবো। খালি নগ্নবীজির উল্টা করব, সব মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আগে আমরা একটু আবৃতবীজি এদের পরিচিত নিয়ে একটু জেনে নিই। আবৃতবীজি, ঠিক আছে? দেখো, আবৃতবীজি সবচেয়ে ছোট আবৃতবীজি উদ্ভিদ কোনটা জানো? সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট আবৃতবীজি উদ্ভিদ হচ্ছে ভাইয়া ওলফিয়া। ওলফিয়া কত? 0.1 মিলিমিটার। হ্যাঁ, সবচেয়ে ছোট আবৃতবীজি উদ্ভিদ হচ্ছে ওলফিয়া। ওলফিয়া। আচ্ছা, এরপরে দেখো নগ্নবীজির মধ্যে আমরা যদি বলি যে নগ্নবীজি, নগ্নবীজির মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটা? আমরা কি বলি পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ জানো? এটা হচ্ছে সিকোইয়া। এগুলো এমসিকিউ, মানে হাই লেভেলের এমসিকিউ। হ্যাঁ, সিকোইয়া সেম্পারভিরেন্স। সেম্পারভিরেন্স, ঠিক আছে? তাহলে সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটা? সিকোইয়া সেম্পারভিরেন্স। আর সবচেয়ে ছোট হচ্ছে ওলফিয়া। আর বাংলাদেশে কোনটা? বাংলাদেশে সবচেয়ে ছোট, বাংলাদেশে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট আবৃতবীজি সেটা হচ্ছে ওলফিয়া এরাইজা। ওলফিয়া এরাইজা, ঠিক আছে? কি বলি? ওলফিয়া এরাইজা, এটা। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে তোমার ব্যাপার। ওকে, এতটুকু হচ্ছে তোমার এইখানের মধ্যে পার্ট। ওকে, তাহলে আমরা এই যে ওর পরিচিতিটা তো জানলাম। এখন তুমি দেখো এই জায়গায় এই যে আবৃতবীজি, তাহলে আবৃতবীজি উদ্ভিদগুলা কেমন? এই যে আমরা আমাদের আশেপাশে যত উদ্ভিদ দেখো সবাই আবৃতবীজি, সবাই আবৃতবীজি। আম, কাঁঠাল, যাই বলো। তাহলে আমরা বলতে পারি ওরা কেমন? ওরা স্পোরোফাইট আছে, মানে মূল কাণ্ড এগুলো তো আছেই। হ্যাঁ, ফাইন, স্পোরোফাইট। হ্যাঁ, ওকে, স্পোরোফাইট। এবং ওদের ভাস্কুলার টিস্যু, এই যে জাইলেম ফ্লোয়েম এগুলো থাকে, ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ। মানে এই যে জাইলেম ফ্লোয়েম যারা পরিবহন করে, আমরা জানি জাইলেম টিস্যু কাকে পরিবহন করে? জাইলেম পরিবহন করে পানি, ফ্লোয়েম খাদ্য পরিবহন করে। তাহলে এই ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ থাকে। আচ্ছা, তারপরে কি আমরা পড়েছিলাম? নগ্নবীজিতে নাই, কি নাই ভাই? গর্ভাশয় নাই, গর্ভাশয় নাই। তাহলে আবৃত বীজিতে মানে কি? আবৃত বীজি, বীজটা আবৃত, ফল দ্বারা আবৃত। হ্যাঁ, ফল দ্বারা আবৃত। তার মানে কি? তুমি যদি এখানে বলে যে গর্ভাশয় থেকেই তো ফল হয়, তার মানে আবৃত বীজিতে গর্ভাশয় থাকে, তাই তাদেরটা ফল হয়। যেমন তুমি দেখো আম, আমের যে বীজ, বীজের বাইরে ফল আছে না, যেটা আমরা খাই। আচ্ছা, কাঁঠাল, কাঁঠালের বীজের বাইরে একটা ফল আছে যেটা আমরা খাই। জাম, জামের বীজ, তার চারপাশে ফল আছে না, যেটা আমরা খেয়ে খেয়ে তারপরে বীজটাকে ফেলে দিই। তো এইটাই হচ্ছে এইখানেও বলছে যে দেখো ওদের গর্ভাশয় থাকে, পুরাপুরি সব থাকে একদম কমপ্লিট।
আর যেহেতু গর্ভাশয় থাকে, তার মানে আমি এটাও বলতে পারি ওদের ফল তৈরি হবে, ফল তৈরি হয়, এটা বলা যাবে, রাইট? আচ্ছা, এবার দেখো নগ্নবীজিতে আমরা কি পড়ছি, যে ওদের দ্বিনিষেক হয় না। নগ্নবীজিতে কি পড়ছিলাম মনে আছে? অনেক ডিটেলসে বলছিলাম যে দ্বিনিষেক যে ঘটনাটা, সেটা নগ্নবীজিতে হয় না। নতে নগ্ন, নতে নাই। আর মনে রাখবা, আতে আবৃত, আতে আছে, আছে, আবৃততে আছে। তাহলে এই যে আবৃত বীজি, এই জায়গায় আমাকে কি বলছে, যে দেখো এই আবৃত বীজির মধ্যে, তাহলে 3 নম্বর পয়েন্ট তো বলছে ফল তৈরি হয়। 4 নম্বর পয়েন্টে আমরা বলবো যে গর্ভাশয় ফল দ্বিনিষেক ঘটে। সো দ্বিনিষেক যেহেতু ঘটে, তার মানে কি, দ্বিনিষেক ঘটে তার মানে ওদের শস্যটা, ওই যে গত ক্লাসে পড়াইছি, শস্যটা কেমন হবে? ট্রিপ্লয়েড। তাহলে যেহেতু ওদের দ্বিনিষেক ঘটে, ওদের শস্যটা হবে ট্রিপ্লয়েড। গত ক্লাসে পড়াইছি শস্য কি ছিল? বীজের ভেতরের টিস্যুটাকে ভাইয়া শস্য বলে, বীজের ভিতরে টিস্যুটাকে শস্য বলে। আচ্ছা, তারপরে কি, আমি কিন্তু তুলনা করে পড়াচ্ছি, মনে রাখবা আমি কিন্তু তুলনা। সো তোমাদের অনেক সময় সিকিউতে নগ্নবীজি আর আবৃত বীজির পার্থক্য আসে, তোমাদের বইও দেখ। ওকে, এই যে এখন চলে আসছে, চলে আসছে, হ্যাঁ চলে আসছে, দেখো, হ্যালো সবাই চলে আসো, চলে আসো। আচ্ছা, তো আমরা এটাই বলতেছিলাম যে তখন দ্বিনিষেক ঘটে, শস্যটা নগ্নবীজের শুক্রাণু ছিল ফ্লাজেলা যুক্ত, বহু ফ্লাজেলা যুক্ত। আর ওর আবৃত বীজের শুক্রাণু কি? ফ্লাজেলা বিহীন। আবৃত বীজের শুক্রাণুটা কেমন? ফ্লাজেলা বিহীন, অর্থাৎ এখানে ওরা নিশ্চল, চলাচল করতে পারে না, ওদের চলাচল করতে পারে না। ফ্লাজেলা হচ্ছে লেজ, ফ্লাজেলা থাকলে চলাচল করবে, ফ্লাজেলা না থাকলে চলাচল করতে পারবে না। তাহলে নগ্নবীজিতে ফ্লাজেলা ছিল, এখানে মনে আছে যে মানে ভেসেল কোষ নাই, এরপরে ফ্লোয়েমে সঙ্গী কোষ নাই, এগুলো ছিল, মানে ছিল না। এখানে এই ভেসেল, ভেসেল কোষ, এই যে জাইলেমের ভেসেল কোষ ও ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে, সঙ্গী কোষ আছে। হ্যাঁ, ভেসেল কোষ ও জাইলেমের, ফ্লোয়েমের সঙ্গী কোষ, রাইট? এরপরে দেখো ওর কি থাকবে? সুস্পষ্ট, সুস্পষ্ট যৌনুক্রম থাকে, সুস্পষ্ট যৌনুক্রম থাকে। তাহলে ওর কি থাকবে? সুস্পষ্ট যৌনুক্রম। ওই যে যৌনুক্রম, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, এটা ঠিকঠাক থাকে, ঠিকঠাক থাকে, গনিয়া থাকে। ওর এখানে আর কি গনিয়া থাকে না, ওর এখানে আর কি গনিয়া থাকে না। খুব কষ্ট ভাইয়া, খুব কষ্ট, আর কি গনিয়া নাই।
কেন? কারণ আর্কিগোনিয়া একটা পুরানা বৈশিষ্ট্য, পুরাতন। এটা নগ্ন বীজিদের থাকে, আবৃত বীজিরা হচ্ছে মডার্ন। তো ওদের এসব আর্কিগোনিয়া টার্কিগোনিয়া এইসব আমাদের লাগবে না, এইসব ওদের থাকে না। ঠিক আছে? তো এই কথাটাই বলছে যে ওদের কি থাকে। দেখো তো, এখন তো ঠিক আছে, এই যে এখন ঠিক আছে। তো আমরা যেটা বললাম যে ভাইয়া এই জিনিসগুলা ওর থাকে আর এটা থাকে না, থাকে থাকে না, থাকে থাকে না। ঠিক আছে? হুম। তাহলে আমরা যেটা নগ্ন বীজিতে যেগুলো, আচ্ছা, নেট প্রবলেম হচ্ছে তাহলে, নেট প্রবলেম, ওকে। তাহলে আমরা নেক্সট, ওকে ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকুক। আমি তোমাদেরকে একটু কমেন্ট